আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে রাতের খবর। দেশের উদ্দেশ্যে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার রাত 10টায় পরিবারের সদস্যদের নিয়ে ওই বিমানবন্দরে পৌঁছান তিনি। মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ বিমানের নিয়মিত এই ফ্লাইটে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানা গেছে। সতেরো বছর পর কাল দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা 6:15টায় হিথ্রো বিমানবন্দর থেকে রওনা করবেন তিনি। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী, কন্যাও। যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে। লন্ডন থেকে বিমানটি সিলেট হয়ে কাল বেলা 11:55 ঢাকায় পৌঁছাবে। তারেক রহমানকে বরণ করতে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। হাসান মাহমুদের রিপোর্ট। অপেক্ষার প্রহর কমছে, আর মাত্র কিছু ঘন্টা বাকি দেশে ফেরার। প্রিয় স্বদেশ ছেড়ে 17 বছর আগে নির্বাসনের নিয়তিতে বাধ্য হওয়া জাতীয়তাবাদী আদর্শের তরুণ নেতৃত্ব তারেক রহমান দেশে ফিরছেন। জনপ্রিয় বিশ্ব নেতাদের যারা নির্বাসিত জীবন শেষে ফিরেছেন দেশে, সে তালিকায় যুক্ত হচ্ছে তারেক রহমানের নামও। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বার্তায় দেশ জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা আর বাঁধভাঙা উৎসব আমেজ। আজকে আমরা আনন্দিত এবং আমরা প্রতীক্ষায় আছি আমার নেতাকে দেখব। কালকে ইনশাল্লাহ সকালের ভিতরেই এখান জনসমুদ্র হিসাবে পরিণত হবে। রাজধানীর পূর্বাচলের 300 ফিট এলাকায় চলছে সংবর্ধনার আয়োজন। বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিদিনই ভিড় করছেন সংবর্ধনা মঞ্চ ঘিরে। দলের সিনিয়র নেতারা তদারকি করছেন সার্বিক আয়োজন। উনি কিন্তু নির্যাতিত হয়েছেন, আমাদের সঙ্গে জেলে ছিলেন, জেলে থেকে কারাবন্দী অবস্থা নিপীড়িত, ওনাকে নির্যাতন করা হয়েছে। সমস্ত কিছু উনি বোঝেন। তো এই দেশে মানুষের চাহিদা, প্রত্যাশা উনি পূরণ করতে পারবেন বলে আমি আশা করি। তারেক রহমানকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবে বিএনপির স্থায়ী কমিটি। সেখান থেকে তিনি গণসংবর্ধনায় অংশ নিয়ে একমাত্র ব্যক্তি হিসেবে ভাষণ দেবেন। পরে সরাসরি যাবেন মায়ের কাছে, তারপর সেখান থেকে বাসায়। বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তায় অভ্যর্থনা স্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। শুক্রবার পিতা শহীদ জিয়ার মাজার ও সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারেক রহমান। শনিবারও থাকবে কর্মসূচি। শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। 27 তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। জন উপস্থিতির দিক থেকে অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙার প্রত্যাশা করছে বিএনপি। নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। এদিন সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকবে টোল মুক্ত। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলগুলোর দাবি জানায় সুবিধা কার্ড এবং সমাবেশের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘিত হলে কমিশনকে ব্যবস্থা নিতে হবে। ইসি সচিব জানান 6 দিন সময় বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত ভোটার নিবন্ধনের সুযোগ পাবেন প্রবাসীরা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নির্বাচন কমিশনের নির্দেশনা সত্ত্বেও পোস্টার, ব্যানার সরেনি রাজধানীর বিভিন্ন এলাকায়। এ কারণে সবার জন্য সমান সুযোগ দেওয়ার দাবি নিয়ে নির্বাচন ভবনে যান এনসিপি নেতারা। তারা বলেন, নিরাপত্তা নিয়ে ইসির আশ্বাসে সন্তুষ্ট।
সকল দলের প্রার্থীদের ক্ষেত্রে যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়। আপনারা দেখেছেন এই যে নির্বাচন কমিশনের চারিদিকে কর্ডন তৈরি করা হয়েছে ক্যান্টনমেন্টের মতন, কিন্তু যারা প্রার্থী রয়েছে অন্যান্য জায়গায় যে রাজনৈতিক অফিসগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নাই। আমরা নির্বাচন কমিশনের অনেকগুলো আশঙ্কা আমরা দেখতে পেয়েছি, সেগুলো বিষয়ে আমরা ওনাদেরকে সতর্ক করেছি, অ্যালার্ট করেছি, যাতে ওনারা ওই বিষয়গুলো মানিয়ে সুন্দরভাবে ইলেকশনটা আয়োজন করতে সক্ষম হয়। দুপুরে জামায়াতের একটি প্রতিনিধি দলও যায় ভোটের মাঠে নিরপেক্ষ পরিবেশের দাবিতে। কার্ড দেওয়ার প্রতিশ্রুতি সহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা। একটা বড় দলের পক্ষ থেকে কার্ড বিতরণ হচ্ছে, 50 কোটি কার্ড দেওয়া হবে, প্রত্যেকে এত হাজার করে দেওয়া হবে, এত লক্ষ পুরুষ এত লক্ষ মহিলা দেখতেছেন, আপনাদের মাধ্যমে তো আমরা দেখতে পাচ্ছি। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা তাদেরকে বলেছি যে আপনারা এগুলো একটু আল্লাহর রাস্তায় দেখেন, খোঁজখবর রাখেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পরে সচিব জানান, রিটার্নিং কর্মকর্তার আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে দেখবেন। যারা নিবন্ধন প্রক্রিয়ায় এখনো অংশগ্রহণ করেননি তারা অনুগ্রহ করে 31শে ডিসেম্বর 2025 তারিখের মধ্যে নিবন্ধন সম্পন্ন করবেন। বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি তফসিল ব্যাংকগুলোকে খোলা রাখতে, সবাই আচরণবিধি মেনে চলবো, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। সেটা রিটার্নিং অফিসার দেখবেন। তিনি জানান, আগামী শনিবার মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম এবং 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী 20 জানুয়ারি। এদিন যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। জুলাই আগস্টের আন্দোলনে যাত্রাবাড়ি ও উত্তরাসহ কয়েকটি স্থানে ভয়াবহ নৃশংসতার ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে রামপুরা ছিল অন্যতম। প্রসিকিউশন বলছে 19 জুলাই তৎকালীন বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমের নির্দেশে গুলিতে প্রাণ হারান অন্তত 28 জন। বুধবার সেনা কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিলেন ট্রাইব্যুনাল 1। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয় 20 জানুয়ারি। স্পেসিফিক্যালি এই 2 জন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই 2টো দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। সে কারণে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন। অকাট্য প্রমাণাদি, ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স উপস্থাপনের মাধ্যমে আসামিদের যে সম্পৃক্ততা সেটা আমরা আদালতে প্রমাণ করব। এই 2 জন আসামিকে আমরা ডিফেন্ড করছি, এই 2 জন আসামি বেকসুর খালাস পাবে ইনশাল্লাহ এবং মুক্ত হয়ে ফিরবে এবং ন্যায় বিচার আমরা পাবো। গুমের মামলায় বিচার বিলম্বিত ও ভিন্ন খাতে নিতে আসামিপক্ষ অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তাজুল ইসলাম। তারা আসলে মামলাটাকে লম্বা করতে চান, টেনে নিতে চান। তারা বিশ্বাস করেন যদি বেশি সময় তারা নষ্ট করতে পারেন তাহলে হয়তো তারা এই মামলার দায় থেকে রক্ষা পাবেন। তারা এই সময়ের জন্য আননেসেসারি ক্যাওস তৈরি করে, কোর্টের মধ্যে সিচুয়েশন তৈরি করে তারা মিডিয়াতে আসতে চান। তারা এটাকে নিয়ে হাইলাইটেড করতে চান। চিফ প্রসিকিউটর প্রসিকিউশনের সমালোচনার মাধ্যমে বিচারটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। সবকিছুই অসৎ উদ্দেশ্যে তারা করেছেন। এদিন যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। গত 1.5 বছরে দেশের নতুন চাঁদাবাজদের ট্রেলার হয়েছে। নির্বাচনের পর পুরো ফিল্ম জনগণ দেখতে পাবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফেনীতে শোক ও সংহতি সমাবেশে তিনি কথা বলেন। আর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেছেন, বড় দল কিছু ছোট দলকে নিয়ে সংস্কার বিরোধী ঐক্যজোট গঠন করছে, তাই জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। কক্সবাজারে অনুষ্ঠিত হলো এমজিআইয়ের এফএমসিজি ডিভিশনের বাৎসরিক সেলস কনফারেন্স
2025। কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে কনফারেন্সটি অনুষ্ঠিত হয় দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের FMCG ডিভিশনের সকল স্তরের সেলস কর্মকর্তাদের নিয়ে এই কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে FMCG ডিভিশনের 10টি সেলস লাইনের প্রায় 1100 জন সেলস কর্মকর্তা এবং প্রতিনিধি অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন MGI চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন MGI ডিরেক্টর তাহমিনা মোস্তফা। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল JCI বাংলাদেশ 2025 সালের সবশেষ জাতীয় অনুষ্ঠান 10 আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস 2025 অ্যাওয়ার্ডস এবং শেইন হ্যান্ডওভার অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে দেশের 10 জন তরুণ নেতৃত্বকে সম্মাননা জানানো হয় এবং সংগঠনের 2026 সভাপতির দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ তরুণীর অর্জন জাতির সম্ভাবনারই প্রতিচ্ছবি। JCI বাংলাদেশ 18 থেকে 40 বছর বয়সী তরুণ সক্রিয় নাগরিকদের সংগঠন। এর অসংখ্য স্থানীয় সংগঠনের মাধ্যমে নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতার প্রকল্প এবং সাম্প্রদায়িক ভিত্তিক উদ্যোগের মাধ্যমে JCI বাংলাদেশ তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে, যেখানে তারা আজ ও আগামীকালের সক্রিয় নেতা হয়ে উঠতে প্রয়োজনীয় দক্ষতা, জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারে। প্রতি বছরের নাই এই বছরও আমরা টয় অফ বলি এটাকে, 10 আউটস্ট্যান্ডিং ইয়াং পারসন অ্যাওয়ার্ড। বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে যেসব ইন্ডাস্ট্রি আছে সেই সব ইন্ডাস্ট্রিতে যারা স্ব ইন্ডাস্ট্রিতে ভালো অবদান রেখেছে তরুণদের মধ্যে, তাদেরকে আমরা স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ডটা প্রদান করে থাকি। তারই ফলশ্রুতিতে এই বছরও আমরা 10 জন তরুণ যারা আছেন তাদেরকে বিভিন্ন পেশাজীবী বা বিভিন্ন যারা উদ্যোক্তা আছেন তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে JCI বাংলাদেশের পক্ষ থেকে। BPL শুরুর আগে মিরপুরে অনুষ্ঠিত হয়েছে বিসিবির বোর্ড সভা। বেলা 11টায় শুরু হয় 8 ঘণ্টাব্যাপী এই বোর্ড সভায় BPL এর সব টিকিট অনলাইন বিক্রি সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গুরুত্ব দেওয়া হয়েছে জেলা লিগগুলোতে। অন্তত 40টি জেলায় লিগ আয়োজন করতে চায় বিসিবি। এছাড়াও 2026 সালে 100টি উইকেট তৈরির পরিকল্পনা নিয়েছে বোর্ড। নারী লিগে প্রিমিয়ার দলের অংশগ্রহণ ফি 6 লাখ করা হয়েছে। প্রথম বিভাগ লিগে খেলা দলগুলোর ফি হবে 4 লাখ। এছাড়াও অনূর্ধ্ব 23 টুর্নামেন্ট চালু করতে চায় বিসিবি। টুর্নামেন্ট আয়োজিত হবে চট্টগ্রামে, ফাইনাল হবে ঢাকায়। বিগত বছর আমাদের মাত্র 12টি জেলায় লিগ অর্গানাইজ করা হয়েছিল ক্রিকেট। এই বছর অলরেডি এই সিজনে 25-26 সিজনে আমাদের 11টি জেলায় হয়েছে। তো আমাদের বোর্ডের টার্গেট ইনশাল্লাহ আমরা হয়তো বা 40টি জেলায় অন্তত লিগ আয়োজন সম্পন্ন করার জন্য। কিছুটা এক্সপিরিয়েন্স আছে খেলাধুলা নিয়ে, তো আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটকে যদি ভালো জায়গায় যেতে চাই, ক্রিকেট প্লেয়ারদের যদি খেলার ব্যবস্থা হয়, মাঠটা খুব ইম্পর্টেন্ট। মাঠ ছাড়া আসলে ক্রিকেট আগানো খুব কঠিন। তো আপনারা জানেন যে অনেকগুলো মাঠ কিন্তু খুবই বেহাল অবস্থায় পড়ে আছে। ফতুল্লা ইনসাইড এবং আউটার যদি বলেন, সাথে পূর্বাঞ্চলে যে মাঠটা আছে সেটা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের মাঠটা ক্রিকেট বোর্ডের, কিন্তু মাঠটা কিন্তু কোনো ধরনের ডেভেলপ হয় নাই। তো এই সব মাঠগুলোকে মোটামুটি একটা আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছি, বাট খুব শর্টলি আমরা চাচ্ছি যে এই বছরের এই সিজনের মধ্যেই আমরা চেষ্টা করছি যে মোর দেন 100 উইকেটস বানানোর জন্য। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সবটি জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।